নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুনবেন দেবেশ রায়ের লেখা গল্প ইলার দ্বিতীয় গল্প। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। তাহলে চলুন শুরু করি আজকের গল্প, দেবেশ রায়ের লেখা ইলার দ্বিতীয় গল্প। রাতে তার বাড়ি ফিরতে ফিরতে যদি ভবার ঘুমিয়ে না পড়ার সম্ভাবনা থাকে, তাহলে সে দরজার বেলটা দুবার বাজায়, পরেরটা একটু ছোট করে, যেন ডাকে, ভবা। তাতে যদি ভবা সত্যি ঘুমিয়ে পড়ে থাকে, তাহলে ভবা জেগে ওঠে না। কিন্তু মাঝে মাঝে এমন দুর্যোগও ঘটে যে ভবা প্রায় ঘুম থেকে তড়াক করে জেগে উঠে মশারি ছিঁড়ে বেরিয়ে আসে, বাবা বাবা বলে। আর ইলার আগে ভবাই দরজা খুলে দেয়। ওপরে ছিটকিনি সে হাতে পায় না, সোফার হ্যান্ডেলের ওপর দাঁড়িয়ে পেয়ে যায়। মাঝে 3-4টি তো তার হাতের মুঠোয়। ইলা বলে ওঠে, হলো তো, এখন রাতভর যুদ্ধ চলবে। মনে রাখিস, তোকে সকাল 6টাতেই উঠতে হবে, আর তোর বাবা ট্রেনে 10টা পর্যন্ত ঘুমোবে। ইলার কথাগুলো একটু বেশি রকম সত্যি। ভবার স্কুলের বাস আসে সকাল 6টায়, সে ফিরতে ফিরতে বেলা 3টে। আর যত আলসেমি করেই বেরো, স্মৃতিকে 12টা-1টার মধ্যে বেরোতেই হয়। ফোনাফুনি করে যতই সময়টা একটু পিছুতে যাক, তার তো রাতে ফেরার কোনো সময় নেই। রাত 2টোতে পেট ছাড়া হলে বেরোয়। তারপর তো আর কোনো খবর লেট সিটিতে যাবে না। বেশিরভাগ সেই নিশুতিতে দরজায় সে একটা ছোট্ট অভিমানী টুং করে। তাহলে সত্যি সত্যি তো ঘুমন্ত ছাড়া ভবাকে সে দেখতেই পায় না। কিন্তু যদি কখনো কোনো রাতে 10টা-11টার মধ্যে ফিরে আসে, তাহলে বাড়িতে বাপ মেয়ের উৎসব লেগে যায়। রোজই তেমন একটা উৎসবের আশা নিয়ে বা আশার শেষে ভবা ঘুমোতে যায়। তবে এখন আকস্মিক উৎসবের রাতের নিয়মটাও ঠিক হয়ে গেছে। ভবার সকাল 6টার কথা ভেবে একটু প্রাথমিক বাবা বাবা ভবা ভবা হওয়ার পর স্মৃতি খুব তাড়াতাড়ি বাথরুমে ঢুকে হাত পা ধুয়ে লুঙ্গি পরে বেরিয়ে এসে ভবাকে বুকে করে খেতে বসে যায়। ভবা তখন বাবার বুক থেকে নেমে গিয়ে পাউডারের কৌটোটা নিয়ে আসে। ও স্মৃতির বুকে পিঠে পাউডার ছড়িয়ে দেয়, হাত দিয়ে সারা শরীরে লেপে দেয়, যেমন ইলা ভবাকে মাখায়। ইলা বলে, দেখিস আবার মাছের ঝোলে পাউডার ঢালিস না। কোনো রকমে খাওয়া শেষ করে স্মৃতি ভবাকে নিয়ে মশারির মধ্যে ঢুকে যায়। ভবা স্মৃতির বুকের ওপরই কথা বলতে বলতে বা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। অনেক এমন দিনে টুকটাক কাজ সেরে যখন ইলা আসে শুতে, দুজনকে এমন গভীর ঘুমে দেখে তার মায়া হয় স্মৃতির বুক থেকে ভবাকে নামাতে। কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে, তারপর ভবাকে তার জায়গায় সরিয়ে নিজে মাঝখানে শোয়। ঘুমের ঘোরে ভবারও মায়ের গন্ধ দরকার হয়, স্মৃতিরও ইলার গন্ধ দরকার হয়, ইলারও দুজনের গন্ধই দরকার হয়। ইলার ঘুম আসতে একটু দেরিই হয়, কারণ বেশিরভাগ রাতেই তো শুতে শুতেই শেষ রাত। ইলা নিজের বাড়ি ঘরের লোকজন বা নিকট বন্ধুদের মধ্যে রসিকতা করে, আমাদের তো বিয়ে হয়েছিল শেষ রাতের লগ্নে, ব্রাহ্ম মুহূর্তের আগে, শুকতারা ওঠার ঠিক আগে। শুকতারা উঠলে তো লগ্ন পেরিয়ে যাবে, তাই আমাদের শেষ রাত ছাড়া শুভ দৃষ্টি হয় না কোনো দিনই। আজকের ব্যাপারটা একটু বেশি রকম আলাদা। রাত 9টায় স্মৃতির বাড়ি ফেরা সত্যি করেই অঘটন। ইলা ব্যস্ত হয়ে ওঠে, শরীর খারাপ নাকি? স্মৃতি একগার হেসে প্রথমে তার গলায় ঝুলে থাকা ভবাকে বলে, দাঁড়া, এগুলো নামায়। অর্থাৎ তার কাঁধে ঝোলানো ল্যাপটপের ব্যাগ আর তার পিঠে ঝোলানো ব্যাগটা।
যেটা সবারই পিঠে ঝোলে, হলুদ আর বেগুনি বর্ডার দেওয়া। বাবাই বাবার ব্যাগগুলো বাবার গলা ঘাট থেকে খুলে সোফার কোণে রাখে। স্মৃতির অভ্যেস শার্ট গুজে পড়া। সে শার্টটা খুলতে খুলতে শার্টের ভেতর থেকে বলে, বাড়ি ফিরলে শরীর খারাপ? তাহলে তো বাড়ি না ফেরাই ভালো। অফিসের কাজেও তো বাড়ি ফেরা যায় না, আজ বাড়িতে বসে নাইট করব। গেঞ্জিটা যখন খুলছিল স্মৃতি, তখন তার মাথা থেকে গেঞ্জিটা টেনে বের করার অছিলায় ইলা একবার স্মৃতির গায়ের তাপ নিয়ে নেয়। না, ঠান্ডাই তো, তাহলে জ্বরটার আসেনি। ইলা এবার হেসে শুধোতে পারে। তাই? তাহলে তো রোজই করলে পারো। বাথরুমের দিকে যেতে যেতে স্মৃতি বলে, রোজ কি আর বাড়িতে অফিস বসানো যায়? তখন তো বলবে বাড়িটাকেই অফিস করলে। কিন্তু জানো, আজকাল কর্পোরেট সেই লাইনই চলছে। বাড়ি থেকে যদি অফিস করানো যায় তাহলে অফিস স্পেসের ভাড়া বাঁচে। এমন সব কথাবার্তায় ভবা ভয় পেয়ে বলে, বাবা কি এখন স্নান করে অফিসে যাবে? বাবা কখন স্নান করে অফিসে যায় তা তো আর ভবা দেখে না। অফিস থেকে বাপকে তো সে ফিরতেই দেখে। 2 কামরার ফ্ল্যাটে একটাই বাথরুম, সমকৌণিক আর একটা ঘরের সঙ্গে। সেখানে আবার দেয়ালে ছোট একটা তাকিয়ে ভবার সংসার। তার ছেলে মেয়ে, খেলনাপাতি, ছবি আঁকার খাতা, রঙের বাক্স, তুলি, আরও কত কি। এই জায়গাটা ইলা ইচ্ছে করেই বেছে দিয়েছে। রান্নাঘরে কাজ করতে করতেও নজরে রাখা যায়। তাছাড়া রান্নাঘর থেকে তো অনবরতই বেরোতে হয়। ইলা একবার বলেছিল রান্নাঘরের সঙ্গে এই জায়গাটার মাঝে দেওয়ালটা ভেঙে দেবে। স্মৃতির আর আপত্তি কী? কিন্তু এ তো একটা আবাসন। কর্তারা আপত্তি করলেন। ওটা নাকি লোড বিয়ারিং ওয়াল। ওই ওয়ালের মাথায় নাকি লোহার বিম আছে। ওই দেয়ালটা সেই বিমের ভার বইছে। ওই দেয়াল ভাঙা যাবে না, তবে মাঝখানে খানিকটা বড় ফাঁক করে নেওয়া যেতে পারে। যখন এই আবাসন তৈরি হয়েছিল তখন কিচেনেট বলে একটা জায়গার কথা চালু হয়নি। রান্নাঘর তো ভাড়ার ঘরও বটে। তাতে কত কৌটো, শিশি, বোতল থাকে। সেইগুলো এক মাপের করে তাক বানিয়ে রাখলে তো সুন্দরই লাগে। গ্যাস ও ওভেন ঘরে ঘরে আসার পর বাসস্থানের ধারণা বদলে গেছে। এখন পুরো বাড়িটাই সাজানো গোছানো বসার জায়গা। ইলা এত কিছু ভাবেনি। তার এইটুকু ফ্ল্যাটেও মনে হতো, মনে হয় ভবা কখন চোখের আড়ালে পড়ে গেল। খুটখাট যেসব শব্দ করে ভবা খেলছিল সেটা বদলে গেলেই তার বুকটা ছ্যাঁত করে ওঠে। দৌড়ে এসে একবার দেখে যায় ভবা কি করছে। ভবা একেবারেই দুষ্টু নয়, কিন্তু কোনো সময় স্থির থাকে না। বাড়িময় যে দাপিয়ে বেড়ায় একেবারেই তা নয়। তার জায়গাটুকুতেই তার ব্যস্ততার শেষ নেই। এই তার কোনো পুতুলের চুল আঁচড়ে দেয়, তেমন আঁচড়ানো নানা রকম চিরুনি আছে। তাদের চুল বাঁধবার নানা রবার ব্যান্ড আছে। ইলার সঙ্গে যখন দোকানপাটে যায় তখন তারও একটা ঝুড়ি থাকে। আজকাল সব বাচ্চারাই কি এমন অভ্যাস। নইলে দোকানগুলিতে মায়েরা যেসব জিনিস কেনে তার এমন বেবি সংস্করণ থাকে কি করে? বেশিরভাগ দোকানেই এগুলো ফ্রি। খদ্দের ধরে রাখার ফিকির। ভবা যে তার সংসার নিয়ে এত ব্যতিব্যস্ত খেলে তা কি ইলারই দেখা দেখি? কিন্তু তা তো নয়। তাহলে তো ইলা সাজতো। ভবা একেবারেই তেমন না। হয়তো পুতুলদের চুল বেঁধে দেয় ঠিকই, কিন্তু তারপরই আর আওয়াজটা পাওয়া যায় না। চুল বাঁধার সময় একটু গুনগুনিয়ে কথা শোনা যাচ্ছিল। সেই কথাটা আর শোনা না গেলেই ইলা ছুটে এসে দেখে ভবা নাচছে। ওর একটা নাচের ক্লাস আছে। সেখানে কিছু হাত পা নাড়ে। কিন্তু এই আবাসনে যখন নববর্ষ, রবীন্দ্র জয়ন্তী, বসন্ত উৎসব হয় তখন বাচ্চাদের নাচ দেখে একবার স্মৃতি বেশ সলজ্জ বলেছিল,
ভবা যখন হাত তোলে তখন কেমন সোজা তোলে দেখেছ? ইলা হেসে বলেছিল, সব বাবারাই তাদের মেয়ের হাত সোজা দেখে, কিন্তু পরে লক্ষ্য করে দেখেছে কথাটা সত্যি। ওই দলের মধ্যে ভবা যখন চিবুক তোলে তখন তার চুল থেকে চিবুক একটা লাইন হয়ে যায়। অন্য বাচ্চারাও কি ভবার মতো তার পুতুলদের নাচ দেখায়, নাকি ও তখন পুতুল হয়েই নাচে? একবার ভেবেচিন্তে একজোড়া ছোট ঝুমুর কিনে নিয়ে এসেছিল ইলা। যখন নাচবি তখন এটা পরে নিবি, আমি শুনতে পাবো ভবা নাচছে। ভবাও খুব খুশি। পা থেকে ঝুমুর আর খোলেই না। তার ওপর নাচের স্কুলের সুবাদে সে ঝুমুরের তালও বদলাতে পারে। সারাটা বাড়ি ঝুমুরের নানা রকম আওয়াজে মুখর থাকে। ইলা নিশ্চিন্ত হয়, তার বুক আর ধড়াস করে ওঠে না। ঝুমুরের আওয়াজ তাকে ঘিরে রাখে। ঘুমের মধ্যেও ভবা ঝুমুর খুলত না। স্মৃতি আর ইলা নিজেদের নিয়ে হাসাহাসি করত। ভবা তো আমাদের ঘুম নাচিয়ে দিল। ভবাকে বসিয়ে কখনো কখনো ভবা ঘাকড়া পড়ে শুধু পা ফেলে ফেলে ঝুমুরের কত তাল ফেরতা করত। ও জানে না তাকে তাল ফেরতা বলে, কিন্তু ঝুমুরের আওয়াজ তার শিশুকানের অপাবৃদ্ধ সরলতায় জলকল্লোলের মতো স্বাভাবিক ধ্বনির জটিলতাকে পথ করে দিত। ইলা বলতো, ভাগ্যিস বুদ্ধিটা মাথায় এসেছিল, নইলে আমার বুকের অসুখ হয়ে যেত। স্মৃতি বলতো, তোমার এমনিতেই ধরত। একটা 800 ফুটের ফ্ল্যাটে একটা মাত্র দরজা, তার উপর কোলাপসিবল। এখান থেকে কি ভবা কর্পূরের মতো উবে যাবে নাকি? সবই তো বুঝি, কিন্তু মন তো বোঝে না। আসলে এটা এক বাচ্চার মায়েদের অসুখ, অনেকের কাছেই শুনেছি। 2 বাচ্চা হতে তো অসুবিধে ছিল না। এ তোমাদের বোঝানো যাবে না। 10 মাস ধরে তো আমারই ভেতরে ছিল। জন্মের পর তো আমারই বুকের দুধ খেয়েছে। মেয়েদের যে কি অনিশ্চয়তা, পারবো তো। ওর জন্মের পর ও বুকের দুধ ছাড়ার পরও কখনো মনে হতো না পেরেছি। এখন যখন স্কুল টুল যাচ্ছে তখন আর নিজেকে নিয়ে ভাবি না, কিন্তু ভয়টা থেকেই গেছে। তখন আর একটা বাচ্চার কথা ভাবনার 30 সীমানাতেও আসে না। আর এখন তো ভবার জন্যই সম্ভবও নয়, দরকারও নেই। তারপর নিজেকেই বকে উঠেছিল, ছি, কি অমঙ্গলে কথা বলে ফেললাম। সন্তান কি সম্ভবের কিছু, না দরকারের কিছু? ভবা তাহলে সম্ভব হয়েছিল কেন, কোন দরকারে? কিন্তু এখন যদি ওর একটা ভাই বা বোন হয়, তাহলে ও তো আমাকে নিয়েই মহাপাপড়ে পড়বে। ওর চেনা মাটা এমন বদলে যাচ্ছে কি করে? ভবারই তো 8 হলো। 2 বাচ্চা হলে যে সুবিধে সেটা পার হয়ে গেছে, নাকি 2 বাচ্চার দুশ্চিন্তা ডবল হয়ে তোমার ওপর চেপেছে? সত্যি আমাদের মতো সংসারে যাদের দুজনকেই চাকরি করতে হয়, উফ বাবা, ভাবতে পারি না। প্রত্যেক অফিসে কেরেসে রাখা উচিত। কেন এসব মনে আসে? আর এক বাচ্চা, ভবা ভালো থাক, তা হলেই হলো, তাই না? আমার আর সন্তানের দরকার নেই, তাই বা কেন বললাম? সন্তান কি দরকারের? একটা কোনো অন্য ব্যাপার থাকে, অনেক অনিশ্চয়তা তো থাকেই। কিন্তু ডাক্তারি, ওষুধ বিশুধ, হাসপাতাল এসবও তো বেড়েছে। সে না হয় বেড়েছে, তারপরও তো কত ঘটনা ঘটে। 2-3 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায় না? ভরা পেটের মরা বাচ্চা হয় না? ডাক্তাররা সেজন্য আজকাল আর দেরি করে না, তাড়াতাড়ি সিজার করে দেয়। মেয়েরা, বিশেষ করে শহরের মেয়েরা, শিক্ষিত মেয়েরা বাচ্চা হওয়ার ব্যথা তুলতে ভয় পায়। তারা বলে, ডাক্তারবাবু
অপারেশন করে দিন। হ্যাঁ, সে ঠিকই, তারও তো কত বিপদ। বাচ্চা যখন নিজের মতো করে বেরোয় সেটাই সবচেয়ে ভালো। তাও তো না, কেন যে এসব মনে আসে। ঝুমুর কবে কখন ভবার পা থেকে খুলে তার পুতুলদের পায়ে উঠল। যে পুতুলদের পা নেই তাদের গলায় ঝুলল। পুতুলদের হাঁটিয়ে হাঁটিয়ে ভবা ঝুমুরের আওয়াজ শুনত। তার পুতুলদের নিয়ে ভবারও যেন ইলার মতোই ভয়। তারও বুক ছ্যাঁত করে ওঠে। কোনোদিন স্কুলের ব্যাগে নিয়ে একটু বকুনিও খেয়েছে। ইলা বুঝতেই পারে না ভবা কি তারই হঠাৎ বুক ছ্যাঁত করার নকল করে। সেটা কি ও বোঝে, নাকি পুতুল নিয়ে ঝুমুর নিয়ে নতুন নতুন খেলা বানায়। শেষে একদিন এলো যখন ঝুমুরের আওয়াজও শোনা গেল না, আর ইলার হঠাৎ বুক ধড়ফড়ও বেড়ে গেল। ইলা ভয়ই পেয়ে গেল। শেষে কি ডাক্তার বুদ্ধি করতে হবে? একটাই রক্ষে। ইলা জানতো বাড়ির মধ্যে ভবার কিছু হওয়া সম্ভব নয়, সবটা তার মনের ব্যাপার। তখনই তার মাথায় এই বুদ্ধিটা এলো। রান্নাঘরের সামনে বাথরুমের পাশের জায়গাটিতে ভবার সংসার পেতে দিয়ে বলল, দেখ বাবা, আমার কত সুবিধা হবে। রান্নাঘর থেকে বেরিয়ে বেরিয়ে অনবরত বেল বাজালেই দরজা খুলতে হয়, কে না কে আসে। তার বদলে কোলাপসিবলটা টেনে দিলে তুই তো কথা বলে নিতে পারবি। কোলাপসিবল টেনে দেওয়াতে ভবার একটু আপত্তি ছিল। আমি তো দরজা খুলতে পারি মা, দরজা খুলে তোমাকে ডেকে দেব। ইলাকে একটু অভিনয় করেই বলতে হয়, অথবা দরজা খুলতে খুলতে তোর আবার হাতে ব্যথা হবে। দরজা খোলাই থাকবে, কোলাপসিবলটা টানা থাকবে। তুই বসে বসেই এখান থেকেই দেখতে পাবি কে এলো, তোকে উঠতেই হবে না। ভবার অজান্তেই কোলাপসিবলে একটা তালা ঝুলিয়ে দিয়েছিল ইলা। তার নতুন সংসারে ব্যস্ত হয়ে পড়ে ভবা হঠাৎ কেন উঠে এসে জিজ্ঞেস করে, মা, বাবাকেও কি কোলাপসিবল দিয়ে দেখব? ইলা চট করে বুঝতে পারে না ভবার মাথায় কি করে প্রশ্নটা এলো, ও কেন এলো। ভবার ব্যাপারে এতই কম জোর তার মনে যে ভবার নিরীহ প্রশ্নেরও জবাব খুঁজে পায় না। ভবা কি ভাবল, কোলাপসিবল টেনে দেয়া মানে তার বাবাকে বাহিরে রেখে দেয়া? সে তার পেটের কাছ থেকে ভবার তোলা মুখটা দেখে বুঝতে চাইল ভবার মুখ জুড়ে কি বাবাকে হারানোর ভয়। নিজের 8 বছরের মেয়ের প্রশ্ন যদি এমন অনিশ্চিত করে দেয় ইলাকে, তাহলে সে বাঁচবে কি করে? আর মেয়ের কাছে এত অভিনয় সে করবেই বা কী করে? দূর বোকা, বাবা যখন ফেরেন তখন তো কত রাত, অত রাতে কি দরজা খোলা রাখা যায়? তুই তো তখন ঘুমিয়ে কাদা। শুনে ভবা বুঝতে একটু সময় নিল। তারপর ও রোগা মুখে একটা হাসি ছড়িয়ে পড়ল। তার উপর সে বলল, আমি ভাবছিলাম বাবা যদি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরত আর আমি যদি একটু দেরি করে ঘুমোতাম, তাহলে বাবা এলে কোলাপসিবল দিয়েই দেখে নিতে পারতাম। বাবাকে আর বেল টিপতে হতো না। ভবার ভাবনার জগৎটার কোনো হিসেব পায় না ইলা। তার মেয়ের নাম তো ভবা হওয়ার কথাই না। স্মৃতি তো সব রকম নামের ওপর রাগ করেই তার মেয়েকে ভবা বলে ডাকতে শুরু করে, বাবার ভবা। আর এই 8 বছরে সেই নামটাই সবার মুখে সবচেয়ে বেশি চলে। কি এক অবুঝ জেদ ছিল ইলার। দেখো, তোমার নাম যদি স্মৃতি না হতো তাহলে হয়তো আমি তোমাকে বিয়ে করতে রাজিই হতাম না। ওদের বিয়ে খানিকটা চেনা জানা আর খানিকটা সম্বন্ধ করা। হ্যাঁ, আর সেই নামের জন্যই তো আমার সেকেন্ডারির মার্কশিট বোর্ড অফিসে গিয়ে বদলে আনতে বাবাকে শিয়ালদা কোর্টে এফিডেভিট করতে ছুটোছুটি করতে হয়েছিল যে আমি মেয়ে না ছেলে। ঘটনাটা সত্য। স্মৃতির জন্ম হয়েছিল রামনবমীর দিন।
আর তার ঠাকুমা জিদ ধরে বসেছিলেন এমন পুণ্য দিনে যার জন্ম তার নামে তার নাম রাখতে হবে। স্মৃতির ঠাকুমা তার জেদ ও কর্তৃত্বের জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু বাড়ির কেউ রাজি না। আজকালকার দিনে কারও নাম রামচন্দ্র হতে পারে, আর স্মৃতির ঠাকুমা মোক্ষম অস্ত্র ছাড়লেন, রামচন্দ্রই রাখতে হবে তার মানে নেই। ওদের তো 110,000 নাম থাকে, তা থেকে কোনো নাম বের করো দেখি, তোমরা কত পণ্ডিত। উপায় বের করলেন স্মৃতির কাকা। তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন, এ বাড়ির একমাত্র পিএইচডি। উনি একদিন বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফিরে স্মৃতির ঠাকুমাকে বললেন, মা, হেমচন্দ্রের ডিকশনারি থেকে আমাদের সংস্কৃত ডিপার্টমেন্টের প্রধান রামচন্দ্রের এই নামটি বের করে দিয়েছেন। স্মৃতি, শুধু স্মৃতি? মা নাকি জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ, স্মৃতির সঙ্গে যোগ করতে পারো যা ইচ্ছে, স্মৃতিকণ্ঠ, স্মৃতিভদ্র, স্মৃতিভূষণ, কিন্তু তা হলে আর তার মানে রাম থাকবে না, বুঝে নাও। মা নিশ্চিত হওয়ার জন্য নাকি বললেন, স্মৃতি কি রামের একটা নাম? কাকা নাকি বলেছিলেন, রাম মানে কালো, স্মৃতি মানে কালো, তাই রামকে তোমাদের পুরাণে রামায়ণেও কোথাও কোথাও স্মৃতি বলা হয়েছে। এখন দেখো এতে চলবে কি না। ঠাকুমা একটু চুপ করে থেকে নাকি বলেছিলেন, চলবে, ভগবানই যদি স্মৃতি হন আমার নাতি কেন স্মৃতি হবে না? বাড়ির বিভিন্ন মহলে নানা রকম মত দেখা দিয়েছিল। মেয়েদের নাম মনে হবে তো, বেশ স্মার্ট শোনায়, কিন্তু ইংরেজি বানানে কেউ যদি সিটি লেখে। কিন্তু এইসব মতের কোনো ভেটো ছিল না। বার্থ সার্টিফিকেটে ওই নামই থাকলো। আর অন্নপ্রাশনে ঠাকুরমশাইকে স্মৃতির ঠাকুমা বলে দিলেন, ওই নামেই প্রদীপ জ্বলবে। নাম নিয়ে সারা জীবনই স্মৃতিকে ধকল সইতে হয়েছে। সে তো আর বোঝেনি তার কিছুটা পরিচিত ইলা বলে মেয়েটি তার স্মৃতি নামটির জন্যই তার পরিচিততর হয়ে উঠতে চাইছে। ইলা নাম দিয়েছিলেন তার ছোট মামা। তিনি কমিউনিস্ট ছিলেন, নকশাল হয়েছিলেন, পুলিশের গুলিতে মারা যান। তাতে ইলা জানে ইলা মিত্র এর নাম থেকে তার নাম, কিন্তু ইলা মিত্র ও সে ছাড়া তার জানা পৃথিবীতে তৃতীয় আর কোনো ইলা নেই। আর স্মৃতি নাম তো অদ্বিতীয়, তাহলে তাদের বিয়ে হবে না কেন? আর তাদের যখন মেয়ে হলো তখন তারও তো এমন একটি একদম অতৃতীয় নাম থাকা উচিত। ততদিনে এ বাড়ি শুধু তাদের দুজনেরই ও ভেটোসহ চোট সবটাই একা ইলার। ইলা কী করে যেন আসিফা নামটি জোগাড় করে ফেলে। এটা নাকি সৌদি আরবের খুব পবিত্র পর্বত। স্মৃতি শুধু বলেছিল, পর্বত তো আমাদের দেশে কিছু কম ছিল না, এত দূরে গেলে। ইলার উত্তরটা খুব স্পষ্ট ও সত্য ছিল। দূর বলে ও পবিত্র বলে এ নামটা আর কারো থাকার সম্ভাবনা নেই। আমাদের দেশে পবিত্রতাগুলো ভীষণ কমন। আশ্বস্ত হওয়ার জন্য স্মৃতি শুধু জানতে চেয়েছিল, আসিফা তো মানে ছেলে না মেয়ে, এই নিয়ে কোনো ভোগান্তি হবে না তো? আমার মতো আমার ভবাতেই চলবে, ভবার বাবা, বাবার ভবা। বাথরুম থেকে খালি গায়ে লুঙ্গি পরে স্মৃতি বেরিয়ে আসতে ইলা জিজ্ঞেস করে, ভবা তো খাবে, তোমরা কি একসঙ্গে বসবে? স্মৃতি একটু অন্যমনস্কতায় তোয়ালেটে কাঁধে নিয়ে বেরিয়ে এসেছিল। সে সেটা বাথরুমে রেখে আসতে আসতে একটু ব্যস্ত গলাতেই বলে, না না, আমাকে তো কাজে বসতে হবে, সেই জন্যই তো ফিরেছি। জম্মুর ওই রেপের ঘটনাটা ফলো আপ করবো, অফিসে পাঠাবো। সেটা তো অফিসেই করতে পারতে। তাহলে কি আর অফিস বাড়ি পাঠিয়ে করাতো? আমাদের কাগজ তো এশিয়ার মধ্যে ফার্স্ট, আর আমাদের রাইফেল কাগজের তো সারা ভারতে 8টা এডিশন। তাদের যা রিসোর্স তাতে ওই মেয়েটির ছবি পেয়ে যাবে।
আর আমরা যদি না পাই তাহলে আমরা তো এশিয়ার মধ্যে সেকেন্ড হয়ে যাব বলে স্মৃতি হো হো করে হেসে উঠল। বাবাও হি হি করে হেসে উঠল। বাড়িতে কখনো কখনো এমন কথাবার্তা মা বাবার হয় যার কোনো থই পায় না ভবা। সে সময়গুলোতে খারাপ লাগে ভবার, যেন তাকে সবাই ভুলে গেছে। সে চেষ্টা করে কথাগুলোতে ঢুকতে, সব সময় যে পারে তাও নয়। তখন সে বাবা মার ওপর থেকে চোখটা সরিয়ে মেঝের ওপর শুয়ে সিলিংয়ের দিকে তাকায়। কখনো কখনো বেশিক্ষণ হলে তার চোখ গড়িয়ে জলও পড়ে। স্মৃতি বাথরুম থেকে তেমন একটা কি বলতে বলতেই বেরিয়েছিল। তাতে ভবা ভয় পেয়েছিল বাবা আজ তাড়াতাড়ি ফিরলেও তার সঙ্গে খেলবে না, এমনকি খাবেও না। কিন্তু বাবার হাসিটাতে তার মনে হলো ঘটনাটা বোধহয় তেমন নয়। সে ভবা এক অবুঝ হি হি হেসে তার বাবাকে কোমরে জড়িয়ে ধরে যেন ফিরিয়ে আনতে চায়। ওর ছোট দুটি হাতে সে বাবার কোমরের বের পায় না। দাঁড়াও বলে বাবাকে ছেড়ে দিয়ে ঘরের ভেতর থেকে পাউডারের কৌটোটা নিয়ে আসে। তারপর স্মৃতিকে বলে, বসো বাবা, বসো না। স্মৃতি মেঝের ওপর বসে পড়ে। তার কাঁধে পিঠে পাউডার দিয়ে সে তার ছোট হাত দুটি দিয়ে লেপে দেয়। তারপর সামনে এসে বাবার বুকে পেটে পাউডার লেপে। বাবার যেন অভিযান চলে, তার বাবা তার খেলাই খেলবে। স্মৃতি মেঝের ওপর বাবাকে কোলে নিয়ে বসে পড়েছিল। স্মৃতিও যেন আরাম পায়। ইলাকে বলে, দাও না একটু টিভিটা চালিয়ে, এনডি টিভি ধরো, আমি এখান থেকেই বুঝতে পারবো। দিচ্ছি, তাহলে ভবাকে খাইয়ে দিই। তা দাও। ভবা বলে, আমি তোমার কোলে বসে খাই বাবা। স্মৃতি বলে, আমাকে তো ল্যাপটপ নিয়ে বসতে হবে। বা তুমি টিভিও দেখবে, ল্যাপটপও করবে? ল্যাপটপই করব, হোয়াটসঅ্যাপও করব, মেলও দেখব। এনডিটিভির চ্যানেলে টিভিতে আসতে দেরি হয়। ইলা বলে, কই আসছে না তো। যে কোনো একটা ইংরেজি চ্যানেল ধরো না, তাতেই হবে। এসে গেছে। খানিকটা লাফালাফির পর টিভির ছবি স্থির হয়। উন্নাও থেকে কাঠোয়ার রেপ নিয়ে কিছু ক্লিপিং দেখাচ্ছে। উন্নয়ের এমএলএর ভাইকে অ্যারেস্ট করেছে। পুরনো খবর। স্মৃতি বলে ওঠে, দেখলেই তো মনে হয় লোকটা রেপিস্ট। এগুলো অফিসেই দেখতে পারতে। হঠাৎ কাটোয়ার এক মন্ত্রীকে দেখালো। সে বক্তৃতা করছে। নিচে ইংরেজিতে পড়ল স্মৃতি, রোজই তো কত মেয়ে ছেলে মারা যায়, এই মারা যাওয়াটা নিয়ে এত হই হই কিসের? ভবা বলে ওঠে, ও ইংরেজি পড়তে বলতে পারে, রেপ কি বাবা? ইলা টিভি বন্ধ করে দিয়ে ভবাকে হাত ধরে খাওয়ার টেবিলে নিতে নিতে বলে, তোমার অফিসের কাজ ল্যাপটপে করো বা অফিসে করে এসো, বাড়িটাকে নরককুণ্ডু বানিও না। আরে আমি কি করলাম? বললাম তো তোমাকে, ওরা যদি কাল সকালে ছবি ছাপে আর আমরা না ছাপি তাহলে আমাদের কাগজ মার খাবে না? সেই জন্য আমার এক চেনা ফ্রিল্যান্স ফটোগ্রাফারকে আমরা জম্মু পাঠিয়েছি। সে গাড়ি নিয়ে গেছে। সে আমাকে মেলে বা হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দেবে। আমি রাত 2-3টের আগে এলেও পাঠিয়ে দেবে। সেটা তো অফিসে সেরেলেই পারতে। অফিসে লাইনে হ্যাক হয়ে যেতে পারে। আর ওই ফটোগ্রাফের তো এক আমার সঙ্গেই কন্ট্যাক্ট। ভবা মায়ের সঙ্গে খাওয়ার টেবিলে তার চোখের কোণাচে নজর ফেলে মাপছে। মা আর বাবার এই কথাগুলো তাকে কতটাই একা করে দিচ্ছে। ইলা তার মুখে যে ভাত ঠুসছে তার তেরচা নজরের ফলে ঠোঁটটাও তেরচা হয়ে যাচ্ছে। 8 বছরে ভবা এটুকু বুঝে ফেলে। তার ওই কথাটা থেকেই গণ্ডগোল বেঁধেছে। সেই জন্য তার চোখ দিয়ে জল উঠছই না। ভবা এও বুঝেছে বাবা কিছু গোলমাল পাকিয়েছে। বাবার খুব দুঃখ হচ্ছিল যে
বাবার বুকের ওপর শুয়ে ঘুমিয়ে পড়তে পারবে না। বাবাকে তো রাত 2-3টে পর্যন্ত কাজ করতে হবে। ইলা একটু জোর দিয়েই ভবার মুখে ভাত ঠেসছে। তাতে ভবা বোঝে মা তাকে খাইয়েই বিছানায় নিয়ে শোবে, ও তাকে রোজকার মতো ঘুম পাড়াবে। ভবা বুঝে ফেলেছে মা যা করবে তাই না করলে বাবার বিপদ আরও বেড়ে যাবে। মা তাকে খাওয়ানোটা শেষ করে ফেলল একটু তাড়াতাড়ি। ওর মুখ ধুয়ে মুছিয়ে বলল, শোয়ার জামাটা পরে নাও, পরে শুয়ে পড়ো, আমি যাচ্ছি। আর স্মৃতিকে বলল, তোমার ল্যাপটপ আর যন্ত্রপাতি নিয়ে ছাদে যাও, সেখানে যতক্ষণ কাজ করার করে নেমে এসো, আমি জেগে থাকব। সেই ভালো, তুমি খেয়ে নিতে পারো, বেশিক্ষণ লাগবে না। তার ল্যাপটপ ও আরও 2টো ফোন নিয়ে ছাদে যাওয়ার জন্য দরজার দিকে এগোতে গিয়ে ফিরে এলো স্মৃতি। ও আবার ঘরের ভেতর ঢুকলো একটা কলারওয়ালা গেঞ্জি কাঁধে ফেলতে। এতগুলো জিনিস নিয়ে বেরোতে গিয়ে তার একটু অসুবিধে হয়। সেই অসুবিধেটুকু দেখে ভবা ঠোঁট থেকে হেসে ফেলতে পারে বাবার দিকে তাকিয়ে। একটু যেন হালকা হয় ঘরের হাওয়া, যেন ইলা মুহূর্তের জন্য ভাবতেও পারে এখন তো ও এখানে বসেই কাজটা করতে পারে। আবার সেই মুহূর্তে পড়াতেই ভেবে ফেলতে পারে এ ঘরে আলো জেলে কাজ করলে ভবা বিছানায় কিছুতেই ঘুমোবে না, তার চেয়ে কাজ করে নেমে আসুক। এইসব ভাবনার টুকরোগুলো উচ্চারিত হয় না। স্মৃতি বেরিয়ে যায়। ইলা দরজার ছিটকিনি দেয়। ভবা রাতে শোয়ার জামা পরে মার হাত ধরে শোয়ার ঘরের দিকে যেতে যেতে বলে ওঠে, এটা একটা মজা হলো, বাবা ওপরে ছাদে আর আমরা নিচে। ভবা খিলখিলে ওঠায় বোঝা যায় এটা তার কাছে মজাই ঠেকেছে, মাকে খুশি করার জন্য বলেনি। ইলা তার কাঁধে হাত দিয়ে ঘরে ঢোকে ওকে ঘুম পাড়াতে। বিছানায় ভবাকে জড়িয়ে ধরে বুকের ভেতরে টেনে নেয়। ভবাও যেন ইলার বুকের একেবারে ভেতরে ঢুকে পড়ে, তার মাথাটা ইলার থুতুনির নিচে। ভবার এত ঝাঁকড়া চুল যে সে টেরও পায় না। ইলার চোখ বেয়ে গোনাগুনতি 2 ফোঁটা জল সেই ঝাঁকড়া চুলে পড়ল। ইলা নাক টানল না, শুধু তার 24 ঘন্টার ভয় কাতুরে হাত দিয়ে ভবাকে আরও জড়িয়ে ধরল। যখন ইলা হঠাৎ চমকে ঘুম ভেঙে ভয় পেয়ে জেগে ওঠে, কোনো এক বাস্তবতাময় স্বপ্ন ভেঙে বা কোনো একটা নিশ্চিত প্রাকৃতিক ধ্বনিতে, যা তার গভীর ঘুমের বিস্ফোরণকে সূচিবদ্ধ নিশ্চয়তায় বিনতে পারে। তার এই ঘুম কি একেবারেই একার ছিল? তার পাশে কি ভবা নেই? তার কি কোনো চরম সর্বনাশ ঘটে গেছে? তখন তার মনে পড়ে স্মৃতি যেন কোথায় গিয়েছিল। স্মৃতি তো ফেরেনি। স্মৃতি কি তাহলে বেল টিপেছে, টিপে দাঁড়িয়ে আছে? আলোথলু ইলা মশারি ভেদ করে বেরিয়ে যায়, আর তার খসে পড়ার আঁচল তার পিছনে পিছনে বয়ে যায় কোনো আগুনের আনুভূমিক শিখার মতো, যা তাকে অবধারিত পোড়াবে পায়ের তলা থেকে। ইলা ছিটকিনি খুলে দেখে বাহিরে দাঁড়িয়ে স্মৃতি, খালি গায়ে, কলারওয়ালা গেঞ্জি কাঁধে, 2 হাতে ধরা ল্যাপটপ, ঢাকনা খোলা। স্মৃতি তার 2 ঠোঁট বিস্ফারিত করে আছে এক অনুচ্চার হাহাকারে। সে হাহার কোনো ধ্বনি হয় না। তার মুখ থেকে লালা গড়াচ্ছে, চোখ দিয়ে জলের ধারা, যেন আরণ্য কোনো পর্বত গহ্বর থেকে। আর তার ভুরু উঠে গেছে কপালে। তার কপাল অজস্র আনুভূমিক রেখায় রেখায় উঠে গেছে তার মাথার খুলের ভেতরে। ঘরের ভেতরে এসে ছোট সেন্টার টেবিলটার ওপরে সে খোলা ল্যাপটপটা রাখে। ল্যাপটপের পর্দা জুড়ে তাদের ভবার ছবি, 2 ঠোঁট মুচড়ে একটা হাসি লুকোনো, যেমন ও লুকোয়। ইলা সেই ছবির দিকে তাকিয়ে
নীরব আরতিতে বিস্ফারিত চোখে নাক ও জলের পর্দা ভেদ করে দেখে সযত্ন আহরিত ভবার ব্যর্থ সার্টিফিকেটের নামটায় ইংরেজি ক্যাপিটাল হরফে খোদাই করা আসিফা। স্মৃতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ইলা। তার দুই হাত স্মৃতিকে বেষ্টন করতে পারে না। ঘরের দরজা খোলা। ইলার খসে যাওয়া আঁচল যেন তার চুল ছুঁয়েছে কি ছোঁয়নি আগুন হাওয়া টেনে আনে। আগুন বেরোবার পথ পায় না। দুজনে নীরব, হা হায় আর কতটুকু হাওয়া। কিছু একটা আশ্রয়ের জন্য স্মৃতি ইলাকে জড়িয়ে ধরে কাঁধে। ইলা নিশ্চিন্ত বোধ করে। তার গর্ভ আলোড়িত হচ্ছে। তার দ্বিতীয় গর্ভ তৈরি হচ্ছে। ইলার দ্বিতীয় গর্ভ। এখানেই শেষ হলো দেবেশ রায়ের লেখা গল্প ইলার দ্বিতীয় গর্ভ। আমার গল্প পাঠ শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।